নমস্কার, আমি মনামি। আজ এই বাক্যবাগী সাংস্কৃতিক সংস্থা থেকে আমি লাইভে এসেছি। আমার সঙ্গে আরেকজন এক্ষুনি জয়েন করবে, ইন্দ্রানিধি। তো আমরা দুজনেই আজকে লাইভটা করার কথা। ইন্দ্রানিধি জয়েন করলেই আমি বুঝতে পারবো। থ্যাংক ইউ রাখিদি। হ্যাঁ, সোমা ভট্টাচার্য, গুড ইভিনিং। আমি শুধু ইন্দ্রানিধির অপেক্ষা করছি আর কি। হ্যাঁ, মধুমিতা রায়দি দেখছেন, ধন্যবাদ। ইন্দ্রানিধি ফোন করছে, কিন্তু আমি তো আর এখন ফোন রিসিভ করতে পারি না। আমি তো ঢুকে পড়েছি লাইভে। মধুমিতা দি কি আছো? মধুমিতা দি যদি একটু ইন্দ্রানিধিকে বলে দাও যে লাইভটা যেন ও জয়েন করে। আমি তো ঢুকে গেছি লাইভে। আমার তো একটাই ফোন, যে আমি দুটো লাইভ নিতে পারবো না। কোনোভাবেই দুটো ফোন নেই যে আমি অন্য ফোনে কথা বলবো, এই ফোনে লাইভে যাব। তো যাই হোক, ইন্দ্রানিধি জয়েন করতে করতে আমি কতগুলো কথা বলি। আজকে 21শে জুন, বেশ কিছু ঘটনার দিন আর কি। প্রথম কথা, আজকে বিশ্ব সঙ্গীত দিবস, ওয়ার্ল্ড মিউজিক ডে। আচ্ছা, দ্বিতীয়ত, আজকে একজন বিখ্যাত দার্শনিক জাঁ পল সার্ত্রের আজ জন্মদিন। তো তাকে বিখ্যাত মানে কেন তার কথা বলছি, তার কারণ এটাই যে জাঁ পল সার্ত্রে এমন একজন মানুষ যিনি নোবেল পুরস্কারকে প্রত্যাখ্যান করতে পেরেছিলেন। মানে এরকম মানুষ তো খুঁজে পাওয়া ভার। এমন মানুষ কোথায় খুঁজে পাবো যিনি আচ্ছা, যিনি বলছেন, আসলে ইন্দ্রানিধিকে একটু বলতে হবে ও যেন জয়েন করে। আমি তো চলে এসেছি লাইভে, ও সম্ভবত দেখতে পাচ্ছে না। এবার আমাকে ফোন করলে আমি ফোন রিসিভ করতে পারবো না, কেননা ফোনটা আসলে আমার তো একটাই ফোন, আমি তো ফোন থেকেই করছি এটা। সেই জন্য বলছি, এই সায়ন পিরিকে বলছি। হ্যাঁ, একটু ইন্দ্রাণী দত্তকে ফোন করে বলতে হবে ও যেন বাক্যবাগীশ থেকে লাইভে জয়েন করে। আমার মনে হয় বাক্যবাগীশে ওকে আগে গ্রুপটাই জয়েন করতে হবে। ও বোধহয় গ্রুপটাই জয়েন করেনি। গ্রুপটাই জয়েন করলেই ও এখানে আমার সঙ্গে জয়েন করতে পারবে। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে আজকে জন্মদিন জাঁ পল সার্ত্রের, যিনি কিনা নোবেল পুরস্কারকে প্রত্যাখ্যান করতে পেরেছিলেন। সেটা তো একটা মানে এরকম ব্যাপার যে কখনো মানে কেউ কোনোদিন শুনেছে নাকি আমি জানি না। নোবেল পুরস্কার উনি নেননি। উনি বলেছিলেন উনি কোনো একটা প্রতিষ্ঠানের অংশ হতে চান না। হ্যাঁ, আচ্ছা, ওয়ার্ল্ড মিউজিক ডে নিশ্চয়ই এর পরে তো দেখেছি আমি যে গানের লাইভ আছে। তো নিশ্চয়ই গানের লাইভে সেরকমই কিছু একটা হবে। ওয়ার্ল্ড মিউজিক ডে যখন আমরা আবৃত্তি করব। মধুমিতাদি লিখেছিল আমাদের শ্রুতিনাটক করার কথা, কিন্তু এই নানা রকম সমস্যায়। হ্যাঁ, সুমিতাদি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা মৌসুমি পাল, শুভ সন্ধ্যা। তো কেউ যদি ইন্দ্রানিধির ফোন নাম্বার থাকে, কারোর কাছে ইন্দ্রাণী দত্তের ফোন নাম্বার থাকে, কেউ একটু ইন্দ্রানিধিকে প্লিজ একটু ইনফর্ম করুন যে ও যেন আমার লাইভটাতে একটু জয়েন করে। লাইভটা ও কিন্তু জয়েন করতে পারছে না সম্ভবত। হ্যাঁ, তো যাই হোক, এবার যেটা বলছিলাম যে আরও আজকে দুজনের কথা বলবো আমরা, ঠিক করেছি। এক হচ্ছেন নির্মলেন্দু গুণ, যিনি বর্ষিয়ান কবি, বাংলাদেশের কবি তিনি। তার আজকে জন্মদিন। আর একজন কবি, তার আজকে প্রয়াণ দিবস। খুব কম বয়সে মারা গেছেন। প্রায় সবাই তাকে চেনেন, তার গান তো সবাই শুনেছেন। তার নাম হচ্ছে রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ। আমরা আজকে এইভাবেই লাইভটা করব ঠিক করেছি, যে যাতে আমরা ওনাদেরকে স্মরণ করতে পারি।
আজকের এই লাইভে। আচ্ছা অগ্নিভূ দেখছো তো? অগ্নিভূ একটু ইন্দ্রাণীদিকে বলো না প্লিজ যে ইন্দ্রাণীদি যেন আমার লাইভটাই জয়েন করে। হ্যাঁ সৌম্য মণ্ডল, অনেক ধন্যবাদ। অগ্নিভূ শুরু হয়ে গেছে, তুমি একটু ইন্দ্রাণীদিকে বলো। ও আমাকে ফোন করছে কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারবো না। তুমি ইন্দ্রাণীদিকে বলো ও যেন লাইভটাই জয়েন করে। হ্যাঁ, ও লাইভটাই জয়েন করতে পারছে না সম্ভবত কোনো কারণে। ওকে বলো ও যেন লাইভটাই জয়েন করে। আমি কিন্তু ওকে ইনভাইট করতে পারছি না, কেননা সম্ভবত ও গ্রুপটায় এখনও জয়েন করে নেই। গ্রুপটায় জয়েন না করলে ইনভাইট করা যায় না। অগ্নিভূ, অগ্নিভূ শুনতে পাচ্ছ? তুমি ইন্দ্রাণীদিকে একটু বলো যে ও যেন লাইভটায় জয়েন করে। ও জাস্ট লাইভটায় এসে একটা কমেন্ট করুক, আমি ওকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এবারে যেটা বলছিলাম, ইন্দ্রাণীদি আস্তে আস্তে আমরা কতগুলো কথা সেরে ফেলি। নিশ্চয়ই পারছে না জয়েন করতে। একজন বর্ষিয়ান কবি নির্মলেন্দু গুণ, তিনি, তার জন্ম হচ্ছে 1945-এর 21শে জুন। তার জন্ম নেত্রকোনাতে, বাংলাদেশের নেত্রকোনায়। তো তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন। ছোট থেকে তিনি স্কলারশিপ নিয়ে পাশ করেছেন। হ্যাঁ, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার না বিশ্ববিদ্যালয়ে পড়া আর হয়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়া বা সরকারের বিরুদ্ধে কিছু বিদ্রোহী কবিতা লেখার জন্য তার নামে হুলিয়া জারি করা হয়। তো তার একটি বিখ্যাত কবিতাও আছে, হুলিয়া নামে একটি বিখ্যাত কবিতা আছে। তো যাই হোক, তো তার নামে একটা হুলিয়া জারি করা হয়। তো সেই জন্য তাকে প্রায় সময় পালিয়ে বেড়াতে হচ্ছিল। হ্যাঁ ধন্যবাদ অগ্নিভূ, দেখি ইন্দ্রাণীদি জয়েন করুক। তাকে পালিয়ে বেড়াতে হচ্ছিল বলে তিনি সেভাবে পরবর্তীকালে আর কোনো একটা জায়গায় স্থির থাকতে পারেননি। তো কিন্তু তার মধ্যেও এই এদিক ওদিক পালানো ইত্যাদির মধ্যেও, হ্যাঁ সৌম্য মণ্ডল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মধুমিতাদি ঠিক আছে, পরে দেখে নিলেই হলো। হ্যাঁ অগ্নিভূ ধন্যবাদ, দেখে আসুক ইন্দ্রাণীদি। তো তাকে পালিয়ে বেড়াতে হয়েছিল বলে তিনি কোনো একটা জায়গায় বসে কবিতা লিখবেন এরকম না। তো এখনো পর্যন্ত তার যে খুব একটা, তার জীবনযাপনটা অত্যন্ত সাধারণ জীবনযাপন, একদম সাধারণের মতন তিনি জীবনযাপন করেন। তিনি যে শুধুমাত্র কবি তাই নয়, তিনি কিন্তু খুব বড় একজন চিত্রশিল্পী, খুব ভালো ছবি আঁকেন। তিনি রাজনীতি করেছেন, সাংবাদিকতাও করেছেন। আজও এই 76 বছর বয়সেও তিনি কিন্তু সমানভাবে লিখে যাচ্ছেন। এই সব কিছু মিলে আসলে তাকে স্মরণ করব আজকে, তার আজকে জন্মদিন, তার দীর্ঘ জীবন কামনা করব। তিনি যেমন বিদ্রোহী কবিতা লিখেছেন, নানা রকম বিপ্লবের কবিতা, বিদ্রোহের কবিতা, সেরকম তিনি কিন্তু প্রেমের কবিতাও লিখেছেন। তো আমি আজকে নির্মলেন্দু গুণের একটি প্রেমের কবিতা দিয়ে শুরু করি লাইভটা। এই যে প্রেমের কবিতাটা বলবো তার নাম হচ্ছে যাত্রাভঙ্গ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না আমি, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি, পা বাড়ালে পায়ের ছায়া আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে।
নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোবো, হাত দিয়ে তো ছোঁবো না মুখ, দুঃখ দিয়ে ছোঁবো। যাই হোক, কি হয়েছে অগ্নিব? উম, ঢুকতে পারছে না? কেন পারছে না? না পারার তো কিছু নেই, ওকে তো তুমি আরেকবার বলো, হ্যাঁ, যে ঢুকতে। আমি তো শুরু করে দিয়েছি। অনেক ধন্যবাদ সৌম্য মণ্ডল। আচ্ছা, আমার খুব প্রিয় কবি নির্মলেন্দু গুণ। হ্যাঁ, আর জাঁ পল সাঁতরের কথা যেটা বলছিলাম, যে জাঁ পল সাঁতরে যেটা ওই যে বললাম যে তিনি নোবেলটা নিতে চাননি, ওইটা ওর সম্পর্কে ইন্দ্রাণীদির বলার কথা, সে ঢুকতে পারছে না কেন জানি না। যাই হোক, যখন ঢুকবে তখন বলবে। এবারে আমি একটু রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ সম্পর্কে বলবো। তো রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহর আজকে প্রয়াণ দিবস। তার 1956-তে জন্ম, 16ই অক্টোবর। তা তিনিও কিন্তু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ছোট থেকেই। তিনিও বেশ ভালো নাম্বার পেতেন বিভিন্ন পরীক্ষাতে। কিন্তু ছোট থেকেই মানুষটি বড্ড অভিমানী মানুষ। একবার ছোটবেলায় তো তার বাবা বাবা ওই স্কুলের সেক্রেটারি বা এরকম কোনো পদাধিকারী ছিলেন। তো তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলে আবৃত্তি কম্পিটিশানে ইন্দ্রাণীদি এসেছে। ইন্দ্রাণীদি, তোমাকে আগে তো তোমাকে জয়েন করতে হবে ইয়েতে, এই গ্রুপটাতে। তুমি গ্রুপটাতে জয়েন না করলে তোমাকে নিতে পারবো না গো। দেখো, আমি কিন্তু এই যে অগ্নিভূ গ্রুপে জয়েন করা আছে, ওকে নেওয়া যাবে, কিন্তু তুমি তো গ্রুপে জয়েন করা নেই। আগে তুমি গ্রুপে জয়েন করো। গ্রুপে জয়েন না করলে তোমাকে আমি অ্যাড করতে পারবো না ক্যামেরাতে, বুঝতে পেরেছো? তোমাকে গ্রুপে জয়েন করতে হবে। যাই হোক, আমি বলছিলাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা। তো অভিমানী ছিলেন। তার ওই আবৃত্তি কম্পিটিশানে তার বাবা তার বাবা যেহেতু পদাধিকারী ছিলেন, তাই মানে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এই কম্পিটিশানে ফার্স্ট হওয়ার পরেও তাকে প্রথম পুরস্কার দেওয়া হয়নি। তার এত অভিমান হয়েছিল যে মানে তার বাবা ইচ্ছা করেই দেননি, যে যদি বলা হয় স্বজন পোষণ হচ্ছে এরকম ভেবে দেননি। বাবা পরে ফিরে তাকে অনেকগুলি বই কিনে দিয়েছিলেন, কিন্তু তার এত অভিমান হয়েছিল যে তিনি একটা বইও আর নেননি, তার এত রাগ। তো ছোটবেলায় তিনি তার বোনের কাছ থেকে টাকা ধার করেছিলেন। সবাই ভেবেছিল নিশ্চয়ই সিনেমা যাবে বা কিছু কিছু একটা করতে যাবে, কিন্তু তিনি টাকা ধার করে কি করলেন না, লাইব্রেরি করলেন। তিনি টাকা ধার করে করলেন একটা লাইব্রেরি। যাই হোক, আমি ইন্দ্রাণীদিকে কিছুতেই জয়েন করতে পারছি না। আজকে আমার আর ইন্দ্রাণীদির দুজনের আসার কথা। ইন্দ্রাণীদিকে আমি বারবার বলছি, ইন্দ্রাণীদি তোমাকে, তুমি কি প্রোফাইল রিকোয়েস্ট পাঠিয়ে দেখো কি। আমি তো সেটা সেটা তোমাকে পাঠাতে পারবো অগ্নিভূ, কারণ তুমি বাক্যবাগীশ গ্রুপে জয়েন করে আছো, কিন্তু ইন্দ্রাণীদি বাক্যবাগীশ গ্রুপে জয়েন করে নেইতে। বাক্যবাগীশ গ্রুপে জয়েন না করলে পরে তাকে পাঠানো যাবে না। ইনভিটেশন তাকেই পাঠানো যাবে যে গ্রুপে জয়েন করে আছে। হ্যাঁ, আমি তো করতে পারছি না, ওই জন্য ইন্দ্রাণীদিকে বলছি তাই যে তুমি গ্রুপে জয়েন করো। যাই হোক, তো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলছিলাম। হ্যাঁ, এইবার হবে। হ্যাঁ, এইবার হবে। ইন্দ্রাণী জয়েন করে গেছে। অনেক কষ্টে কি তোমাকে অনেক কষ্টে জয়েন করেছি, অনেক কষ্টে। তুমি হ্যাঁ, জয়েন, যদি তুমি তুমি না, আমি না
ওই তোমার নির্মলেন্দু গুণের কবিতাটা বলেছি, ওই প্রেমের কবিতাটা, তুমি হুলিয়াটা একটু বলে নাও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, অনেকক্ষণ শুরু হয়ে গেছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি কিছুতেই অনেকক্ষণ চেষ্টা করে কিছুতেই ঢুকতে পারছিলাম না, তাই দেরি হয়ে গেল আমাদের আমাকে এটা। বারবার দেখাচ্ছে যে ইন্দ্রাণী দত্ত গ্রুপ মেম্বার নয়, গ্রুপ মেম্বার ছাড়া জয়েন করানো যাবে না। কিন্তু আমি গ্রুপ মেম্বার, আমি তো গ্রুপে আছি। আমি জানি না আমি আমাকে গ্রুপে দেখাচ্ছে তাই, আমি যতবার তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। নাও না, চলো পাচ্ছি শুরু না আমি করো। গ্রুপে। আচ্ছা। হ্যাঁ, মানামি তো তুমি নির্মলেন্দু গুণের কবিতাই তো বলেছো। নির্মলেন্দু গুণের আমি কবিতাটা বলেছি, তুমি হুলিয়াটা বলবে, বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা। নির্মলেন্দু গুণ সম্পর্কে তো মনামি আপনাদের বলেছে। অনেক অনেক কথাই বলেছে, কিছু আর কথা তো আপনাদের নির্মলেন্দু জানবো। গুণের নামটা ইন্দ্রাণীদি কালকে তাই আমরা বলছিলাম, নির্মলেন্দু প্রকাশ গুণ প্রকাশ চৌধুরী, গুণ চৌধুরী, হ্যাঁ একদমই তাই, কিন্তু একদমই তাই। নির্মলেন্দু গুণ নামে উম, উনি বেশি পরিচিত। উনি বেশি পরিচিত। বাংলাদেশি কবি এবং চিত্রশিল্পী। আর ওনার কবিতায় না শ্রেণী সংগ্রাম, স্বৈরাচার বিরোধিতা এগুলো সমস্ত প্রকাশ পেয়েছে। তাহলে এই যে আজকে যে কবিতাটা আমি বলবো তার সম্পর্কে দু এক কথা আমি বলে নিচ্ছি। সেটা হচ্ছে ওনাকে না স্বাধীনতার কবি কিংবা মুক্তিযুদ্ধের কবিও বলা হয়, এটা তো সবাই জানেন। আসলে কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ সবচেয়ে বেশি কিন্তু উচ্চারিত হয়েছে। কবির মুজিব মঙ্গল কাব্যে সংকলিত উল্লেখযোগ্য কবিতার মধ্যে একটি হচ্ছে হুলিয়া। হ্যাঁ, কারণ মূলত হচ্ছে 1967 থেকে 68 সালে যখন গণ আন্দোলন হয়েছিল সেই সময় না, আম, সেই সময়টা যখন আস্তে আস্তে আন্দোলনটা ভাটা পড়ছে, তখন রাজনৈতিক মহলে না বঙ্গবন্ধু একটা মানে একা চলার একটা নীতি নিয়েছিলেন। তাহলে সেটা যখন সেই নীতিটা নিয়ে বঙ্গবন্ধুর যে একলা চলো নীতিটা নিয়ে যখন একটা বিভ্রান্তি দোলাচল, ঠিক সেই সময় কিন্তু লেখা হয়েছে কবিতাটা হুলিয়া। তা হুলিয়া কবিতাটা আমি পাঠ করছি। আমি যখন বাড়িতে পৌঁছলুম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শোঁ শোঁ করছে হাওয়া। আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখায় এসে দাঁড়িয়েছে। কেউ চিনতে পারেনি আমাকে। ট্রেনের সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলুম। একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে জাপটে ধরতে চেয়েছিল। একজন পেছন থেকে কাঁধে হাত রেখে চিৎকার করে উঠেছিল। আমি সবাইকে মানুষের সমীহ চেহারার কথা স্মরণ করিয়ে দিয়েছি। কেউ চিনতে পারেনি আমাকে। একজন রাজনৈতিক নেতা, তিনি কমিউনিস্ট ছিলেন, মুখোমুখি বসে দূর থেকে বারবার চেয়ে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না। বারহাট্টায় নেমেই রফিকের স্টলে চা খেয়েছি, অথচ কি আশ্চর্য, পুনর্বার চিনি দিতে এসেও রফিজ আমাকে চিনল না। দীর্ঘ 5 বছর পরিবর্তনহীন গ্রামে ফিরছি আমি। সেই একই ভাঙা পথ, সেই একই কালো মাটির আল ধরে গ্রামে ফেরা। আমি কতদিন পর গ্রামে ফিরছি। আমি যখন গ্রামে পৌঁছ, আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ্দুর, শোঁ শোঁ করছে হাওয়া। অনেক বদলে গেছে বাড়িটা। টিনের চাল থেকে শুরু করে পুকুরের জল, ফুলের বাগান থেকে শুরু করে গরুর গোয়াল, চিহ্নমাত্র শৈশবের স্মৃতি যেন নেই কোনোখানে। পড়ার ঘরে বারান্দায় নুয়ে পড়া বেলি ফুলের গাছ থেকে একটি লাউডুকে উত্তপ্ত দুপুরকে তার লকলকে জিভ দেখালো। স্বতঃস্ফূর্ত মুখের দাড়ির মতো বাড়িটির চতুর্দিকে ঘাস, জঙ্গল, গর্ত, আগাছার গাঢ় বন গড়ে উঠেছে অনায়াসে। যেন সবখানেই সভ্যতাকে ব্যঙ্গ করে এখানে শাসন করছে গোয়ার প্রকৃতি। একটি শেয়াল একটি কুকুরের পাশে শুয়েছিল প্রায়, আমাকে দেখেই পালালো একজন। একজন গন্ধ শুঁকে নিয়ে আমাকে চিনতে চেষ্টা করলো, যেন পুলিশ সমেত চেকার পেজরায় যেমন আমাকে চিনতে চেষ্টা করেছিল। হাঁটতে হাঁটতে একটি গাছ দেখে থমকে দাঁড়ালাম, অশ্বত্থ গাছ, 62 ঝড়ে ভেঙে যাওয়া অশোক। এক সময় কি ভীষণ ছায়া দিত এই গাছটা, অনায়াসে দুজন মানুষ মিশে থাকতে পারত এর ছায়ায়।
আমরা ভালোবাসার নামে একদিন সারা রাত এ গাছের ছায়ায় লুকিয়েছিলাম। সেই বাসন্তী, আহ, সেই বাসন্তী এখন বিহারে ডাকাত স্বামীর ঘরে 4 সন্তানের জননী হয়েছে। পুকুরের জলে শব্দ উঠল মাছের, আবার জিভ এলো সাপ। শান্ত, স্থির, বোকা গ্রামকে কাঁপিয়ে দিয়ে একটি এরোপ্লেন উড়ে গেল পশ্চিমে। আমি বাড়ির পেছন থেকে দরজায় টোকা দিয়ে ডাকলুম, মা। বহুদিন যে দরজা খোলেনি, বহুদিন যে দরজায় কোনো কণ্ঠস্বর ছিল না, মরচে পড়া সে দরজা মুহূর্তে ক্যাচ কোচ শব্দে খুলে গেল। বহুদিন চেষ্টা করেও যে গোয়েন্দা বিভাগ আমাকে ধরতে পারেনি, চৈত্রের উত্তপ্ত দুপুরে অফুরন্ত হাওয়ার ভিতর সেই আমি কত সহজে একটি আলিঙ্গনের কাছে বন্দী হয়ে গেলুম। সেই আমি কত সহজেই মায়ের চোখে চোখ রেখে একটি অবুঝ সন্তান হয়ে গেলুম। মা আমাকে ক্রন্দন সিক্ত একটি চুম্বনের মধ্যে লুকিয়ে রেখে অনেক জঙ্গলের পথ অতিক্রম করে পুকুরের জলে চাল ধুতে গেলেন। আমি ঘরের ভিতরে তাকালুম, দেখলুম দু ঘরের মাঝামাঝি যেখানে সিদ্ধিদাতা গণেশের ছবি ছিল, সেখানে লেনিন বাবার জমা খরচের পাশে কার্ল মার্কস। আলমিরার একটি ভাঙা কাচের অভাব পূরণ করছে প্রত্যয়ের ছেঁড়া ছবি। মা পুকুর থেকে ফিরছেন, সন্ধ্যায় মহকুমা শহর থেকে ফিরবেন বাবা। তার পিঠে সংসারের ব্যাগ ঝুলবে তেমনি। সেনবাড়ি থেকে খবর পেয়ে বৌদি আসবেন, পুনর্বার বিয়ে করতে অনুরোধ করবেন আমাকে। খবর পেয়ে যশোমাদক থেকে আসবেন নেপথর্নি ইয়াসিন। 3 মাইল বৃষ্টির পথ হেঁটে রসুলপুর থেকে আসবে আদিত্য। রাত্রে মারাত্মক অস্ত্র হাতে নিয়ে আমতলা থেকে আসবে আব্বাস। ওরা প্রত্যেকেই জিজ্ঞেস করবে ঢাকার খবর। আমাদের ভবিষ্যৎ কি? আইয়ুব খান এখন কোথায়? শেখ মুজিব কি ভুল করেছেন? আমার নামে কতদিন আর এরকম হুলিয়া ঝুলবে? আমি কিছুই বলবো না। আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভেতরে বাংলার বিভিন্ন ভবিষ্যৎকে চেয়ে চেয়ে দেখবো। উৎকণ্ঠিত চোখে চোখে নামবে কালো অন্ধকার। আমি চিৎকার করে কণ্ঠ থেকে অক্ষম বাসনার জ্বালা মুছে দিয়ে বলবো, আমি এসবের কিছু জানি না, আমি এসবের কিছু বুঝি না, আমি এসবের কিছুই বুঝি না। বড্ড বিখ্যাত কবিতা এটা, নির্মলেন্দু হ্যাঁ, গুণের একটা বিখ্যাত গুণের একটি কবিতা। বিখ্যাত কবিতা, ফুলিয়া, অবশ্যই একদম বিখ্যাত কবিতা। আর কবি যেমন প্রেমের কবিতা সুন্দর লেখেন, সেরকমই এরকম স্বাধীনতার জন্য হ্যাঁ, আমি প্রেমের কবিতাটা বললাম এবং তখন থেকে বলেছো। অপেক্ষা হ্যাঁ, করছি যে তুমি ঢুকে যে এইটা বলবে। কখন, হ্যাঁ কখন স্বাধীনতার মানে জন্য লেখা প্রেমের কবিতাটা কবিতাগুলো। কি অপূর্ব না, মানে হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। দুঃখ, এই হ্যাঁ, লাইনটা লাইন দুটো অসাধারণ, দুটো লাইন একদম খুব অসাধারণ ভালো, লাইন। মানে অসাধারণ হাত দুটো লাইন। বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে মন ছুঁই। বাড়িয়ে ছুঁই, মানে সবসময় হাত বাড়িয়ে অপূর্ব ছোঁয়া সবাইকে, অপূর্ব কবিতা। হ্যাঁ, মানে হাত বাড়িয়ে ছোঁয়া সবাইকে যায় না, কিন্তু মন বাড়িয়ে ছোঁয়াটা যায়। মনের টান একদম থাকলে মন বাড়িয়ে একদম। ছোঁয়া অবশ্যই যায়, অবশ্যই। আচ্ছা তুমি হ্যাঁ, আহ, আর জাঁকল ছাত্রের সম্পর্কে বলে নাও, শেষে আমরা আবার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আসবো। আমি বলতে শুরু করেছিলাম, তুমি ঢোকোনি বলে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, আজকে না আমাদের প্রোগ্রামটা একটু অন্যরকম। আপনারা যারা দেখছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা সাজিয়েছি এভাবে যে যে সমস্ত বিখ্যাত মানুষ আছেন তাদের কারো জন্মদিন, কারো মৃত্যুদিন, তাদের স্মরণ করে কিন্তু আমরা আজকে আমাদের প্রোগ্রামটাকে সাজিয়েছি। তাহলে ইন্দ্রাণীদি আমি, দাঁড়াও এক মিনিট, যারা যারা বলছেন, সৌম্য মণ্ডল বলছেন খুব ভালো হয়েছে, অগ্নিভূ খুব সুন্দর ইন্দ্রাণীদি, সায়ন পিরি অসাধারণ, সুমিতা ব্যানার্জি সুন্দর উপস্থাপনা, দীপ্তেন্দ্রনাথ পিরি খুব সুন্দর। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। সবাই, সবাইকে আমাদের ধন্যবাদ। সঙ্গে আছে। হ্যাঁ, ঠিক। আর অগ্নিভূ লিখেছে যে ওকে খাওয়াতে হবে, ওকে খাইয়ে দেবো আর কি। হ্যাঁ, আমি তো, তুমি জয়েন অবশ্যই, করতে অবশ্যই। পারছিলে না বলে আমি অগ্নিভূকে বলছি, অগ্নিভূ ইন্দ্রাণীদিকে ফোন কর, ইন্দ্রাণী যেন জয়েন করতে হ্যাঁ, পারে। আজকে কালকেও যে প্রবলেম হচ্ছিল, আজকে সেই একই ব্যাপার।
আচ্ছা আমি একটু বলে নিই। বল। আজকে না ফ্রান্সের একজন বিখ্যাত, ওনাকে বলা হয় অস্তিত্ববাদী দার্শনিক জন পল সার্ত্র, ওনার জন্মদিন 21শে জুন 1905 সালে উনি জন্মেছিলেন আজকের দিনটাতে। তাহলে ওনাকে আমরা একটু স্মরণ করি। তাহলে হঠাৎ করে আপনাদের মনে হতে পারে যে এই সাংস্কৃতিক একটা সন্ধ্যায় বা সাংস্কৃতিক একটা পেজে হঠাৎ করে আমরা জন পল সার্ত্রকে কেন নিয়ে এসেছি, কেন স্মরণ আচ্ছা করছি। একটু জিজ্ঞেস যেহেতু করে নি, অগ্নিভু আছে আছে সৌম্যমণ্ডল, আচ্ছা আমাদের ঠিকঠাক শোনা যাচ্ছে তো কথাগুলো? মানে সাউন্ডটা ঠিক আছে নাকি আরো জোরে হ্যাঁ, করা দরকার? একটু কেউ বলুন যে সাউন্ড শোনা যাচ্ছে নাকি, একটু কেউ লিখলে ভালো হয়, তাহলে আমরা সাউন্ডটাকে ঠিক করব। শোনা কি যাচ্ছে? যাই হোক, মানে আম, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু লিখুন, কেউ একটু কমেন্ট হ্যাঁ করুন। বলো ইন্দ্রাণীদি বলো। হ্যাঁ, তাহলে হঠাৎ করে আমাদের মনে হতে পারে যে জন পল সার্ত্রকে আমরা আজকে কেন বাছলাম আমাদের এই সাংস্কৃতিক পরিমণ্ডলে। তা তিনি যে শুধু একজন অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন, ফরাসি দার্শনিক, তা নয়। যেমন উনি নাট্যকার ছিলেন, উনি সাহিত্যিক ছিলেন এবং সমালোচক ছিলেন। হুম, মানে সাহিত্যের প্রাঙ্গণে ওনার যথেষ্ট আনাগোনা ছিল। তা জন পল সার্ত্র তিনি একটি নতুন দার্শনিক মতবাদ তিনি প্রচার করেছিলেন, যেটাকে বলে অস্তিত্ববাদ। আচ্ছা, অস্তিত্ববাদটা যদিও মানে একটু খটোমটো লাগছে ব্যাপারটা, ব্যাপারটা কিছু না। যে অস্তিত্ববাদটা হচ্ছে যে যেখানে 19 শতকের জীবন দর্শন না অভিজাত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে যে সাধারণ মানুষের অস্তিত্বকে স্বীকার করা, সেটাই হচ্ছে অস্তিত্ববাদ। স্বীকার করে নিয়ে এই মতবাদটা তাহলে তাত্ত্বিক বিষয়ের বিপরীতে জাগতিক বিষয় সম্পর্কে আলোচনা করে। আচ্ছা, এটা অস্তিত্ববাদ সম্পর্কে না খুব সহজে বোঝা যাবে একটু যদি ওনার যদি কিছু মানে একটা লেখা আমি পাঠ করি, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন জিনিসটা কি, অস্তিত্ববাদটা কি। নিজের অস্তিত্বের কথা মেনে চলা, সেটাই হচ্ছে অস্তিত্ববাদ। আচ্ছা, আমি মানে একটা লেখা আমি একটু কি পাঠ, করব সেই সিদ্ধান্ত আমি নেব। আমিই নেবো, আমিই নেবো, আমি নেব। হ্যাঁ 100 বার। আমার হ্যাঁ, নিজস্ব অস্তিত্ব, আমার নিজস্ব অস্তিত্বকে স্বীকার করা। সেটাকে মানে স্বীকার করে নেওয়া। সবকিছুই ওই ভাগ্যের নাম দিয়ে, নিয়তির নাম দিয়ে চালিয়ে দেওয়াটা একটা অভ্যেস তো মানুষের। এটা হ্যাঁ কিছু করার একদম, নেই। আমার করার লেখা নেই। ছিল ভাগ্যে, আমার নিয়তি এই ঠিক বললো। তাই, ঠিক তাই। মানে এই আমার, আর কি। হ্যাঁ আমার অস্তিত্ব স্বীকার করে আমার মন যেটাকে প্রায়োরিটি দেবে সেটাকে আমি মেনে চলা, সেটা হচ্ছে অস্তিত্ববাদ। একদম একদম যেমন নিজের একটুখানি, বোধ হ্যাঁ একটু অনুযায়ী চলা। লেখাটা পড়লে বোঝা যাবে। আমাদের অস্তিত্ব আমাদের পরিচয়ের অগ্রবর্তী, অর্থাৎ মানবীয় গুণাবলীর মতো উপাদানগুলোর পূর্বে আমাদের অস্তিত্বটা জরুরি। একজন মানুষের জীবনের অর্থ তাই যা সে নিজে তৈরি করে নেয়। একজন মানুষের জীবনের উদ্দেশ্য তাই যে নিজে সৃষ্টি করে নেয়। মনে করুন, রহিম নামে এক যুবক যুদ্ধে যেতে চায়, আবার বাড়িতে নিজের একাকী বৃদ্ধ মাকে ফেলে যেতেও তার মন চায় না। সে যদি যুদ্ধেই যায় শেষতক, তাহলে একটি বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হবে। যদিও তার ব্যক্তিগত অংশগ্রহণ খুব একটা প্রভাব ফেলবে না যুদ্ধের ফলাফলের উপর, কিন্তু সে যদি যুদ্ধে না গিয়ে মায়ের সেবা করে, তাহলে একজন মানুষ সর্বাত্মকভাবে উপকৃত হবে, কিন্তু সামষ্টিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এরকম সমস্যার সমাধান পৃথিবীর কেউ দিতে পারবে না রহিম নিজে ছাড়া। যুদ্ধে যাওয়া অথবা মায়ের সেবা করা, রহিম যে সিদ্ধান্তই নেবে সেটি হবে তার জন্য অর্থবহ। অন্য কথায়, রহিম নিজের জীবনের অর্থ বা উদ্দেশ্য নিজের সিদ্ধান্তের মাধ্যমেই নির্ধারণ করবে। এটাই হচ্ছে অস্তিত্ববাদ। এবার নিশ্চয়ই মানে একটু সহজ হলো ব্যাপারটা। আর একটা কথা মানে ওনার সম্পর্কে মানে বলছি, সেটা হচ্ছে এই ব্যাপারটা খুব আশ্চর্যের ব্যাপার যে জন পল সার্ত্র 1964 সালে না তার বহুমুখী প্রতিভার জন্য নোবেল পুরস্কারের জন্য ওনাকে মনোনীত করা হয়েছিল। কিন্তু মানে তিনি এই পুরস্কারটা নিতে অস্বীকার করেন। মানে খুব অদ্ভুত ব্যাপার যে নোবেল পুরস্কার নিতে অস্বীকার করার মতো মানুষ কজন আছে মনে হয় না, আমার তো শোনা নেই, জানি না কারো শোনা আছে নাকি। তা তিনি, কারণ তিনি যে যুক্তিটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে তার মতে যে একজন লেখকের আরেকজন কখনোই, ইংরেজ কবি করেছিলেন অস্বীকার, কিন্তু পরে আচ্ছা, টাকাটা, হ্যাঁ টাকাটা উনি একটা ইয়েতে দান করেন আর কি। দান হ্যাঁ করে দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাটা। কিন্তু উনি একদম পুরোপুরি বললেন যে উনি পুরোপুরি একজন অস্বীকার করলেন।
হ্যাঁ, অস্বীকার করলেন এবং এটাও বললেন যে একজন লেখকের কখনোই নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত হতে দেওয়া উচিত নয়। মানে এই কথাটা বললেন। এইটা সম্পর্কে মনামি একটি চিঠি পড়বে। হ্যাঁ, মনামি চিঠিটা পড়ে নাও তুমি। হ্যাঁ, আসলে আমরা যাই পড়বো সবটাই কিন্তু অনুবাদ, কেননা হ্যাঁ, উনি তো অবশ্যই। আর বাংলায় লেখেননি, না না ইংরাজিতেও না, লেখেননি। হ্যাঁ, হ্যাঁ। লিখেছেন, হ্যাঁ সবটাই অনুবাদ করছি। 14ই অক্টোবর 1964, প্যারিস। প্রিয় সচিব মহাশয়, আমি আজই জানতে পেরেছি কোনো কোনো সূত্র অনুসারে আমি এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেতে পারি। পুরস্কার ঘোষিত হওয়ার আগে তা নিয়ে কথা বলা অবিবেচনাপ্রসূত মনে হতে পারে, কিন্তু কোনো ভুল বোঝাবুঝি ঠেকানোর জন্য এই পত্রের অবতারণা। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে সুইডিশ একাডেমি যা অনেক খ্যাতিমান লোককে সম্মানিত করেছে তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। তা সত্ত্বেও ব্যক্তিগত ও বস্তুগত কারণে আমি সেসব লেখকদের তালিকাভুক্ত হতে চাই না। শুধু 1964 সালে নয়, এর পরে কোনো সময়েই এই সম্মান আমার কাঙ্ক্ষিত নয়। বিনম্র শ্রদ্ধা সহ, জাঁ পল সার্ত্রে। হ্যাঁ, মানে এটা খুব, হ্যাঁ মানে রেয়ার ঘটনা, মানে এটা খুব শোনা যায় না আশ্চর্য যেরকম। ব্যাপার, আশ্চর্য আশ্চর্য ব্যাপার। ব্যাপার, নোবেল পুরস্কার উনি যে নেননি তার জন্য যুক্তিটাও উনি যেভাবে দিয়েছেন সেটাও কিন্তু পুরোপুরি অগ্রাহ্য করার মতো মানে না। অনেকটা সময় লাগবে, তাই তা না হলে জাঁ পল সার্ত্রে এবং তার খুব কাছের বান্ধবী, তাদের লেখা হ্যাঁ, চিঠিগুলোও কিন্তু এক একটা সাহিত্যের মতো আর কি, 100 বার, পড়া হ্যাঁ যেত। হ্যাঁ, যাই হোক, করা যেত। চলো ঠিক একদমই আছে, তাই। বলো তুমি যেটা বলছো। আচ্ছা, এবারে না আমরা একটু উম সত্যজিৎ রায় যাই। কারণ সত্যজিৎ রায়ের আহ 100 বর্ষ পালন হচ্ছে তো এবছর। কারণ হচ্ছে 2রা মে। এটা হচ্ছে যে যে তিনি এটা 1921 সাল, 2রা মে 1921 সালে 1921। তিনি জন্মেছিলেন তো। তাহলে এটা 100 বর্ষ পালন হচ্ছে। তা সেজন্য সত্যজিৎ রায়কে আমরা স্মরণ করব আমাদের স্যার কবি দেবেশ ঠাকুরের লেখা একটি কবিতা দিয়ে। তার আগে সত্যজিৎ রায়ের 100 বর্ষের আলোকে সত্যজিৎ রায় সম্পর্কে কিছু কথা বলে নি। সত্যজিৎ রায় সম্পর্কে যা বলবো সেটাই ধৃষ্টতা, মানে বলার কতটুকু বলা হবে, মানে বলা হবেই না। ওনাকে, ওনার মতন একজন মাপের মানুষকে মানে বলা, ওনার সম্পর্কে বলা, সেটা বলার শেষ নেই, মানে বলে শেষ হবে না বলাটা। তবু একটুখানি বলি যে সত্যজিৎ রায় তো শুধু চলচ্চিত্রকার নন, তিনি শিল্প সাহিত্যের একজন সক্রিয় সারথির কথা আমরা একদম নির্দ্বিধায় বলবো। বহুমুখী ব্যক্তিত্ব তো অবশ্যই, যেমন কালান্তরে চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, লেখক, সঙ্গীত স্বরলিপিকার, সম্পাদক, প্রকাশক, প্রচ্ছদ শিল্পী। মানে এতগুলো গুণ ওনার মধ্যে ছিল। তা তার যে সাধনা সেটা হচ্ছে শিল্পের সাধনা, এটা তো সবাই বলবেন, স্বীকারই করবেন। আর ওনার যে ধর্ম সেটা হচ্ছে শিল্পের ধর্ম। বলছে সবাই, প্রত্যেকেই নিজের নিজের উপলব্ধির জায়গা থেকে যাপন করেন তাকে। বলছে বিশ্লেষণ করলে তাকে প্রত্যেকে বিশ্লেষণ করে নিজস্ব পঠন পাঠন থেকে, উপলব্ধি করেন নিজস্ব যাপনের জায়গা থেকে। আচ্ছা, একথা কিন্তু আমরা খুব গর্বের সঙ্গে বলি যে আধুনিক বাংলা সাহিত্যে সংস্কৃতি জগতের একজন বিরল প্রতিভা সত্যজিৎ রায়, এটা আমরা বলতেই পারি। আর একদম বাংলার একদম। চলচ্চিত্র আঁকার ক্ষেত্রেও একজন নক্ষত্র, তাই না? বলছে যে অনেকে এমনি এটা বলে, এমনি এটা স্বীকারও আমরা করব যে যে তার কারণে, ওনার কারণে কি বাংলা ভাষায় তৈরি চলচ্চিত্র না দেশ বিদেশে সম্মানের সঙ্গে বিবেচিত হয়েছে। আর এ প্রসঙ্গে না শ্যাম বেনেগাল, বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল একটা কথা প্রায় বলতেন, সেটা হচ্ছে সত্যজিৎ রায় হচ্ছেন একমাত্র ভারতীয় চলচ্চিত্রকার যিনি ছবি করেছেন ভারতীয় পদ্ধতিতে। এই একদম। কথাটা কিন্তু খুব ভালো কথা একটা, দেখো সত্যিই তাই। আর সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের কাজের মাধ্যমে বাংলার সমাজ সংস্কৃতি এটা একদম বিশ্বের দরবারে উপস্থিত হয়েছে একেবারে অন্যরকম ভাবে। আর মৃত্যুর মাত্র কয়েকদিন আগেই তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। আর মৃত্যুর পর তাকে মরণোত্তর আকিরা কুরোসাওয়া পুরস্কার দেওয়া হয়েছে।
তারপরে হচ্ছে তিনি চার্লি চ্যাপলিন নিয়ে দ্বিতীয় শিল্প ব্যক্তিত্ব, তিনি পুরস্কারটা পেয়েছিলেন। হ্যাঁ, আর হচ্ছে ফ্রান্স থেকে এলিজেনফ অনার পেয়েছেন, এরকম অসংখ্য পুরস্কার তিনি পেয়েছেন। কোনো পুরস্কারই ওনার সম্পর্কে যথেষ্ট, ওনার যোগ্যতাকে যথেষ্ট মান্যতা দিতে পারে না। মানে উনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, এই মানুষটার এত মানে ওনার এত মানে প্রতিভা। শতবর্ষে হুম, সমানভাবে প্রাসঙ্গিক। সমানভাবে সমানভাবে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক। হ্যাঁ একই রকম ভাবে। আর হ্যাঁ, এটাও 2004 সালে বিবিসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবেও তিনি মনোনীত হয়েছিলেন। তা আমরা বিশেষ আর বেশি কথা না বলে আমরা ওনার সম্পর্কে কতটুকুই বা বলতে পারবো, বলার ধৃষ্টতা দেখাবো, সেই সেই ওটা সেই হ্যাঁ মানে বলতে কতটুকুনি ওই রকম একটা মানুষকে মাপার মতো মাপকাঠি নেই, আসলে আজ আমাদের, আজ অব্দিও আমরা নেই। বলার মতন আমাদেরই আধার নেই তো, আমাদের অত আধার বড় নেই, আধার নেই সেটাই যে বলছি, অত আমরা বড় আধার আমাদের আমরা নেই। ওই অত বড় বড় মানুষগুলোকে বলবো যে আমাদের সে হ্যাঁ আধার কোথায়। নিশ্চয়ই, এত একদম ক্ষুদ্র, কোথায়, এত ছোট। একদম ঠিক। আর ওই জন্য আমরা ওনাকে আজকে শ্রদ্ধা জানাচ্ছি যে কবি ডক্টর দেবেশ ঠাকুরের লেখা মানিকদাকে মানিকদাকে খোলা চিঠি, তাই তো মনামি? হ্যাঁ, চারুলতা। এর মাধ্যমে চারুলতা, এই মানিকদাকে খোলা চিঠি এটা চারুলতা। এটা সম্পর্কে একটুখানি বলি। হ্যাঁ অবশ্যই। আসলে আপনারাও লক্ষ্য করবেন সিনেমাগুলোতে মানে মনে হতে পারে খুব ফেমিনিস্ট কথাবার্তা বলছি, দুজন মহিলা এসেছি তো ফেমিনিস্ট কথাবার্তা বলছি। যাই হোক, যিনি লিখেছেন স্যার লিখেছেন, কিন্তু তাকে তো আর ফেমিনিস্ট বলা যায় না। যাই হোক, এই জন্য বলছি, দেখুন ফেলুদা, তোপসে, বা ধরুন মানে এরা সবাই কিন্তু পুরুষ। কোনো মহিলার মেধাকে সেভাবে কাজে লাগানো হচ্ছে কি? আচ্ছা বলি, চারুলতার কথাই বলি। চারুলতার কি হলো বলুন তো? সে তো বেচারা হারিয়েই গেল। কেন? সব জায়গাতে শুধু খোকারাই প্রাধান্য পাবে, খুকুরা কি দোষ করলো? গুপি গাইন বাঘা বাইন, সেখানে দুটি মেয়ে এলো, দুটি মণিমালা এবং একদম মুক্তামালা, একদম দুটি শেষে, রাজকুমারী। হ্যাঁ তারা কি একদম করলো? শেষে। সন্তান প্রতিপালন করতে ব্যস্ত হয়ে পড়লো, তাদের কোনো ভূমিকাই নেই। হ্যাঁ, তারা রাজার জামাই হলো গুপি গাইন বাঘা বাইন, কিন্তু মণিমালা মুক্তমালার কোনো ভূমিকাই নেই। তো একটুখানি অভিযোগ করবো আর কি, একটু সামান্য অভিযোগ করি। হ্যাঁ, আমাদের জায়গা থেকে আমরা একটু করি। হ্যাঁ, শুভ শুভ রিক্তা, হাই দিদি ভাই, কেমন আছেন? ভালো। মৌসুমী পাল বাহ বলেছে, সৌম্য মণ্ডল সুন্দর শোনা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা কবিতাটা আমরা পড়ি। মানিকদাকে খোলা চিঠি চারুলতার, কবি দেবেশ ঠাকুর। শিশু আর শিশু ভোলানাথের সব কবিতা পড়ে এক রবীন্দ্র পাঠিকা বেশ কড়া কথা শুনিয়েছিলেন। আপনার সব শিশুই খোকা কেন? খুকি নেই কেন? খুকিদের কোনো শৈশব ছিল না? মানিকবাবু, তোমার জন্য শতবর্ষে খোলা চিঠি। বিভূতিভূষণের দুর্গাকে সর্বজয়া অতক্ষণ ধরে মারতে পারে, কত নির্মম ভাবে! ইন্দিরকে দেবার মতো একটুখানি ভাত চচ্চড়ি ছিল না কো সর্বজয়ার? শুধু খোকার মা হয়েই থাকতে হলো শেষ অবধি। খুকির জন্যে সত্যিকারের মাকে পেলাম অবশেষে দক্ষিণামোহনের তার সানাইয়ে। লীলা নামের সেই মেয়েটি, পরিপূর্ণ সেই কিশোরী, কোথায় তাকে হারিয়ে দিলে মানিকবাবু? তার জন্যেই মধুরতায় অপরাজিত অপুর কিশোরবেলা লাবণ্যময়। তার জন্যেই গ্লোব ধরে যে চরাচরের খোঁজ পেল সেই বাউল বালক। যেমন করে কিলিমাঞ্জারো চিনিয়েছিল বিভূতিভূষণ শঙ্করকে দেশের বাইরে পা না রেখেই। আহারে, 20 বছরের অপর্ণা ফোটার আগেই ফুল না হয়ে তারা হয়ে মিলিয়ে গেলে সেই আকাশে। আকাশ প্রদীপ হয়ে জ্বলে ইন্দির দুর্গা সর্বজয়া, আর মার খেয়ে মরে শ্যালক বন্ধু। অপু কোনোদিন কাউকে মারতে পারে মানিক বাবু? আমাদের বুকের বাঁ দিকে খাঁচার শলা ঠোকরানো পাখিটির নাম চারুলতা। কালিদহের মতো গভীর ভালোবাসা,
তালধ্বজের মতো একাকিত্ব। দূরবীনে দূরের মানুষ কাছে আসে, কাছের মানুষ দূরে যায়। অমন তো কাল বৈশাখী, শান্ত নদী উথাল পাথাল দামালের মতো এসে পাখির বাসা ভেঙে কান্না হয়ে ঝরে পড়ে আষাঢ় বাদল। তারপর বনেদি বাড়ির জোড়াতালি দেওয়া কাচ, কাচের আয়না, মানুষ যেখানে খণ্ড, আছি অথবা নেই। চারুলতা কি কাদম্বরী, থেকেও নেই। থাকতেও তো পারতাম অজস্র কবিতায়, গানের বলয়ে কিংবা লয়ে। সেলুলয়েড ধরে রাখলো একাকিত্ব শুধু। সকল নারীর মধ্যিখানে দেবী থাকে অপ্রকট হয়ে, ত্যাগে অন্নপূর্ণা, ঈর্ষায় সেজ থাকুন। যে দেশে সতীদাহে অলৌকিক মাহাত্ম্য, রক্ত মাংসের নারীকে হয় দেবী বানাও নয় ডাকিনী। মানুষ হলেই বিপদ বেশি, দরকারে পুজো ঈর্ষা জ্ঞানে, অদরকারে ছিন্নমস্তা। পঞ্চ ইন্দ্রিয় পুড়ে গেলে সতীপীঠ, বাৎসল্যে গণেশ জননী, আদরে পার্বতী, ক্রোধে দুর্গা দশ প্রহরণ ধারিণী। হায়রে দেবী, ধোঁয়া ধুনো ঢাক ঢোলে সবাইকে কাঁদিয়ে মানবী বিসর্জন হলো ছাড়ি গঙ্গায়। মানিক বাবু, মৃন্ময়ী আমাদের মেয়েবেলার নাম। আমাদের সবার জীবন জুড়ে বড় আকাশ সামিয়ানা, বন্ধু নদী, দোলনা বাঁধা বটের ঝুড়ি, বন্ধু মহল দোষী বালক। তারপরে দল কমতে কমতে সমাজবদ্ধ গণ্ডিটিতে একটা একটা হারিয়ে যাওয়া। অবশেষে আকাশ বিলীন, বাতাস ভারী অভিমানে। সংসার যদি খাঁচা বন্ধন, সমর্পণও বাহুবন্ধন। বাঁধনটা কই মৃন্ময়ীদের ছাড়ে না তো মানিকবাবু? ছেলেবেলার জন্য কোনো বালিকা নেই? গুপি বাঁধা 2 পর্বে ধরা গেলেই 3 পর্বেই। গান গপ্পে রনে বনে, সন্ধিতে বা বন্দিত্বে কোথাও কোনো মেয়ে ছিল না। সেই যে দুটো হঠাৎ রঙিন পুচকি মেয়ে, চিলে কোঠায় প্রায় অধরা। পরের পর্বে শুনে নিলাম তারাও নাকি মা হয়েছে। খোকার গপ্পে খোকার পদ্যে খুকু থাকে না। মানিক বাবু, কলকাতার সেই অমোঘ ত্রয়ী, আমি কিন্তু কোথাও নেই তেমন ভাবে। তপেশ রঞ্জন বড় হলে আপত্তি নেই, তপস্বিনী বড় হলেই বয়ঃসন্ধির হাজার হ্যাপা। 12 ঋতুর 12 কাহন, মুকুলের মা, রূপুর মা, মায়েরা অনেক সহজিয়া। গুপি যুগল, ফেলু যুগল, ভুবন জুড়ে। আমারও যে একটুখানি থাকতে বড় ইচ্ছে ছিল মানিকবাবু। ইচ্ছে ছিল মনের মতো একটি কথা শুনিয়ে দিতে। বাড়িতে কোনো কুকুর নেই। পাহাড় ছায়ায় দাঁড়িয়ে থেকে কুয়াশাটাকে সরিয়ে দিয়ে মেঘমুক্ত আকাশ দেখতে আমার ভারী ইচ্ছে করে। চূড়া ছুটে আমারও যে ইচ্ছে করে কাঞ্চনজঙ্ঘা। ইচ্ছে করে বুকের মাঝে কলম গুঁজে নিজের ভেতর আমিটাকে জাগিয়ে দিতে, অমূল্য সব কথকতা ছিঁড়ে দিয়ে রিল ছেড়ে এক রিয়েল লাইফ মানবী হতে। তোমার জন্যে, সত্যি বলছি, তোমার জন্যে মানিকবাবু। ইচ্ছে করে ঘরেও নহে পাড়েও নহে বিমলাকে সঙ্গে নিয়ে চণ্ডীদাসের পদাবলী শুনিয়ে দিতে। 22শে শ্রাবণ যা পেরেছিল ঘর ছাড়তে, শ্রেণীহীন এক সমাজ গড়তে, মহানগর সামনে রেখে তোমার মানুষ কন্যার কি কোথাও কোনো বাঁধন ছিল?
ফেরার জন্য খাঁচা ছিল সংস্কারের। অরণ্যে যে জিতে হারে সেই তো পরে হারে যেতে, কিন্তু সেই যে স্বামী হারা, বলাই ভালো আমি হারা, চোখে মুখে বাৎসায়নের পটচ্ছায়া, তার জন্য কি রাখা যায়? মহাপুরুষ আত্মকথা, দোলাচলের কাপুরুষও হাত বাড়াতে ভয় পাচ্ছে। এবার কিন্তু ভেবেছিলাম বাসা ভাঙার জোর থাকলে সবাই নোড়া পুতুল বাড়ির, সবাই না হোক কেউ তো পারে বাইরে এসে হাত ধরতে, ছাদ সরিয়ে ধরার মতো হাত যদি পাই। অশোক গুপ্তর একক লড়াইয়ে স্লোগান দিতে হলো কেন? হাজার গলার ঐক্যতানে লুপ্ত হলো একক লড়াই, যেমন লড়াই স্টকম্যানের আর নোরা নামের সেই মেয়েটির। যুদ্ধ কিন্তু একা লড়ার, যেমন করে লড়তে পারে চরণ ছিন্ন একা মৃণাল, মৈত্রেয়ী বা জোয়ান কিংবা সিম্বোভা। ঠিক বলিনি মানিক বাবু? ঠিক বলিনি মানিক বাবু? এই যে দেখো এখানে এই একটু অভিযোগ, আগেই হ্যাঁ জপাল ছাত্রের কথা বলছিলাম, তার খুব কাছের বান্ধবী শিমদা বোভা। তো হ্যাঁ তার একদম। তাদের দুজনের খুব সুন্দর চিঠি আছে। পরে ওনারা কখনো ওনাদের বলবো। সম্পর্কটা কিন্তু একদম আজীবন অনেকদিন পর্যন্ত টিকে ছিল, একদম অনেকদিন, অন্যরকম হ্যাঁ সম্পর্ক, একদম। হ্যাঁ একদম গভীর একটা অন্যরকম। একদম সম্পর্ক ছিল ওনার, একদমই তাই। আহ, সুমিতা আহ, ব্যানার্জি বলছেন কবিতাটা অসাধারণ, যৌথ পরিবেশনা খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ মানিকবাবুকে, অনেক অনেক প্রণাম। অসাধারণ কবিতাটি অসাধারণ পাঠ করেছেন আপনারা, সায়ন পিড়ি। অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ অনেক। আচ্ছা আচ্ছা, আমরা হ্যাঁ, এবার রুদ্র আমরা মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে শেষের তুমি দিকে কিছু যাচ্ছি বলবে আর কি। মনামি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তা আমি কিছু রুদ্র বলো। মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে তখন বলছিলাম একটু একটু করে যে মানুষটি কতটা হুম, অভিমানী ছিলেন, কতখানি অভিমানী ছিলেন। যাই হোক, তার পড়াশোনাতে উনি খুবই ভালো ছিলেন, আমি তখনই বললাম। উনিও হ্যাঁ খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছিলেন। তারপর এমএ পাশ করেন। হ্যাঁ, 1983-তে এমএ পাশ করেন। এবং তার সঙ্গে বিয়ে হয়। সবাই চেনেন তাকেও, সবাই চেনেন, তার নাম হুম, হুম। তাসলিমা নাসরিন। কিন্তু কিন্তু সেই বিয়েটা যৌথ টেকেনি। সংসার বেশি দিন টিকলো না। হ্যাঁ। এবং না টেকার ফলে যেন আহ, এমনিতেই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটু বাউন্ডুলে গোছের ছিলেন, এমনিতেই হুম বাউন্ডুলে হুম। ছিলেন। হ্যাঁ, যেমন একটা কবির যেমন একটা স্বভাব হয়। হ্যাঁ, তো তাসলিমা নাসরিনের সঙ্গে ডিভোর্স হওয়ার পরে যেন ব্যাপারটা আরো বেড়ে গেল, অনিয়মটা আরো বেড়ে গেল। খাওয়া দাওয়া ঠিক মতো করতেন না। এবং 1988-তে ডিভোর্স হলো। 1991-এর 21শে জুন ওনার উনি মারা গেলেন পাকস্থলীতে, ওই ক্ষতের কারণে। তো তাকে আমরা সবচেয়ে বেশি জানি একটা গান দিয়ে, আমি এক কলি গাইবো, গেয়ে তার কবিতায় চলে যাব। বিখ্যাত ভালো গান। আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি বাউলে, মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গানের কথাগুলো ইন্দ্রাণী, যে অসাধারণ, খুব। কবিতাটা পড়ো তো, হ্যাঁ। একটা কবিতা পড়ো, তারপর আমি একটা কবিতা পড়বো। আচ্ছা হ্যাঁ, আহ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে তারুণ্যের দীপ্ত কবি বলে আখ্যা দেওয়া হয়, আবার একদম। প্রতিবাদী রোমান্টিক কবিও ওনাকে বলা হয়। হুম।
34 আচ্ছা, বছর বয়সে চলে গেলেন, তার মধ্যে হ্যাঁ, এত লেখা, হ্যাঁ, হ্যাঁ লিখে গেছেন। এত আর ওই কবিতা, গান, গানের সুর, কাব্যনাট্য, সুর, কি না লিখে গেছেন। হ্যাঁ লিখে গেছেন। মাত্র আর ওই 34 যে বছর বয়সে চলে গেলেন। বয়সে, আর ওই যে মানে কবি কণ্ঠে কবিতা তো সবার জনপ্রিয় হয় না। না, কবির নিজের কণ্ঠে কবিতা, কিন্তু ওনারটা হ্যাঁ, ওনার ওটা ওই যে দারুণ আশির দশকে জনপ্রিয়। গান দারুণ জনপ্রিয়। আশির দশকে ওই কবি কণ্ঠে কবিতা পাঠিয়ে যে সমস্ত কবি বাংলাদেশে ছিল, ওনার মধ্যে উনি কিন্তু খুব জনপ্রিয় আর একজন কবি উনিও ছিলেন। প্রচন্ড কিন্তু মানে মুক্তিযুদ্ধের সময় তিনি প্রচুর কবিতা লিখেছেন, হ্যাঁ, প্রচুর মুক্তিযুদ্ধের কবিতা লিখেছেন সপক্ষে সেই সময়, প্রচুর বিশেষ করে কবিতা লিখেছেন। ওই বঙ্গবন্ধু মুজিবুর রহমান যখন মারা গেলেন, তারপরে তার প্রচুর কবিতা আছে ওনার লেখা। এবং অনেক, হ্যাঁ, রাজনৈতিকভাবে তার বেশ দারুণ সচেতন একজন, মানে রাজনৈতিক হ্যাঁ সচেতনতা ছিল প্রচন্ড। সম্পন্ন একজন কবি ছিলেন উনি, হ্যাঁ। সেই, আর তিনি যখন একটা কবিতা, তিনি যখন বঙ্গবন্ধু মারা যাচ্ছেন, তখন তার কবিতায় ফুটে উঠেছে দেশপ্রেমের কথা। তিনি যখন লড়ছেন ওই যে অসাম্প্রদায়িক সমাজ গড়ার উদ্দেশ্যে আন্দোলনে, তিনি তখন ঝাঁপিয়ে পড়ছেন। একদম। ওনার একটা খুব বিখ্যাত কবিতা কথা ছিল সুবিনয়, খুব ভালো একটা কবিতা। কথা ছিল, সত্যি তো, কথা তো অনেক কিছু থাকে, কিন্তু সব কথা তো কার্যে সম্পন্ন, সব কথা ঠিকঠাক রাখা হয় না, যায় মানে না। রাখা যায় না, আর হয়ও না, কার্যেও পরিণত করা যায় না সব কথা। কথা ছিল, রক্ত প্লাবনের পর মুক্ত হবে শস্য ক্ষেত, রাখালেরা পুনর্বার বাঁশিতে আঙুল রেখে রাখালিয়া বাজাবে বিস্ময়। কথা ছিল, বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপণী খুলে বসবো না, চিত্রল তরুণ হরিণেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট। কথা ছিল, শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম, নদীর চুলের রেখা ধরে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন ভগীরথ। কথা ছিল, কথা ছিল, আঙুর ছোঁবো না কোনোদিন, অথচ দ্রাক্ষার রসে নিমজ্জিত আজ দেখি আরশি মহল, রাখালের হাত দুটি বড় বেশি শীর্ণ আর ক্ষীণ, বাঁশি কেনা জানি তার কখনোই হয়ে ওঠে নাই। কথা ছিল, চিলি টাকা নদীর কিনারে একদিন ফিরে যাব, একদিন বটবৃক্ষের ছায়ার নিচে জড়ো হবে সহজিয়া বাউলেরা, তাদের মায়াবী আঙুলের টোকা ঢেউ তুলবে এক তারায়, একদিন সুবিনয় এসে জড়িয়ে ধরে বলবে, উদ্ধার পেয়েছি। কথা ছিল, ভাষার কসম খেয়ে আমরা দাঁড়াবো ঘিরে আমাদের মাতৃভূমি, জল, অরণ্য, জমিন, আমাদের পাহাড় ও সমুদ্রের আদিগন্ত উপকূল। আজন্ম এ জলাভূমি খুঁজে পাবে প্রকৃত সীমানা তার। কথা ছিল, আর্য বা মুঘল নয়, এ জমির অনার্যদের হবে। অথচ এখনো আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের ধারাবাহিকতা কৃষকের রন্ধ্রে রক্তে বুনে যায় বন্দিত্বের বীজ। মাতৃভূমি খণ্ডিত দেহের পরে তারা থাবা বসিয়েছে আর্য বণিকের হাত। আর কি অবাক, ইতিহাসে দেখি সব লুটেরা দস্যুর জয়গানে ঠাসা, প্রশস্তি, বহিরাগত তস্করের নামে নানা রঙা পতাকা ওড়ায়। কথা ছিল, আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন, আমাদের তীর্থ হবে শস্যপূর্ণ ফসলের মাঠ। অথচ পাণ্ডুর নগরের অপচ্ছায়া ক্রমশ বাড়ায় বাহু অমলিন সবুজের দিকে, তরুদের সংসারের দিকে। জলোচ্ছ্বাসে ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্থভূমি, আমাদের বেঁচে থাকা ক্লান্তিকর আমাদের দৈনন্দিন দিন। সত্যি অপূর্ব, তাই, আমাদের সময়ও শেষ হয়ে আসছে। আশা, হ্যাঁ, হ্যাঁ, মানে একদম। কত আশা ছিল, তার বিখ্যাত আশা নিয়েই কথা। কাব্যগ্রন্থের নাম হচ্ছে বাতাসে বারুদের গন্ধ, নাকি লাশের গন্ধ, গন্ধ, বাতাসে লাশের লাশের গন্ধ, গন্ধ, বাতাসে লাশের বাতাসে গন্ধ, লাশের গন্ধ, বিখ্যাত লাশের গন্ধ, কাব্যগ্রন্থ। বিখ্যাত যাই হোক, কাব্যগ্রন্থ। আমরা এই আমার কবিতাটা দিয়েই আমরা শেষ করে দেব। আর হ্যাঁ, আমাদের সময় শেষ হয়ে আসছে। হ্যাঁ, নিশ্চয়ই। এই কবিতার নাম হচ্ছে উল্টো ঘুড়ি।
এত সহজেই ভালোবেসে ফেলি কেন? জানি না আমার রক্তে কি আছে নেশা। দেবদারু চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি। কোন বেদনার বেনজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত। সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলি না কিছু। না বলা কথার তন্ত্রে তনুতে পুরি, যেন লাল ঘুড়ি একটু বাতাস লেগে ওড়াই নিজেকে আকাশের পাশাপাশি। সহজে যদিও ভালোবেসে ফেলি, সহজে থাকি না কাছে, পাছে বাধা পড়ে যাই। বিস্মিত তুমি যতবার টানো বন্ধন সুতো ধরে, আমি শুধু যাই দূরে, আমি দূরে যাই। স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা চন্দন চুয়া। সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনজলে। এত সহজেই ভালোবেসে ফেলো কেন? খুব সুন্দর, খুব ভালো কবিতা। আমরা হ্যাঁ, শেষ একদম। করব, হ্যাঁ, সময় হয়ে একজন গেছে পরের লিখেছেন লাইভে। সৌম্য মণ্ডল বলে একজন লিখেছেন, সত্যি আজকের দিনে ভালো আছি ভালো প্রাসঙ্গিক থেকো গান। গানটি প্রাসঙ্গিক, একদম তাই। সবাই সবাই ভালো থাকবেন। আর বাক্যবাগীশের সাফল্য কামনা করি, দিন দিন উত্তরোত্তর ঠিক শ্রীবৃদ্ধি আছে। হোক, এটাও আমরা চাই। মধুমিতাকে অনেক ধন্যবাদ আমাদের এই একটা সুন্দর সন্ধ্যায় ডাকার জন্য। নমস্কার। সবিতা ব্যানার্জি আমরা বলছেন চলে, দুজনকেই অনেক ভালোবাসা, সবাইকে ভালোবাসা। হ্যাঁ, মৌসুমী পাল চমৎকার, ধন্যবাদ। সঙ্গে ছিলেন যারা তাদের সবাইকে হ্যাঁ, ধন্যবাদ। যারা সকলে সবাইকে যারা ছিলেন আমাদের কেমন সঙ্গে, লাগলো জানাবেন, যারা হ্যাঁ, দেখতে পাননি জানাবেন। পরে জানালেও ভালো লাগবে হ্যাঁ, আমাদের।